নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য গল্প, যদু হাজরা ও শিখির ধ্বজ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যদি আমার এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বাধিত করবেন। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য ছোট গল্প, যদু হাজরা ও শিখির ধ্বজ। আপনারা একালে যদু হাজরার নাম বোধহয় অনেকেই শোনেননি। আমাদের বাল্যকালে কিন্তু যদু হাজরাকে কে না জানত। 24 পরগনা থেকে মুর্শিদাবাদ এবং ওদিকে বর্ধমান থেকে খুলনার মধ্যে যেখানেই বাজারে বা গঞ্জে বড় বারোয়ারির আসরে যাত্রা হতো সেসব স্থানে 10-12 ক্রোশ পর্যন্ত যদু হাজরার নাম লোকের মুখে মুখে বেড়াতো। কাঠের পুতুল চোখ মেলে চাইতো যদু হাজরার নাম শুনলে। আপনারা কেউ কি যদু হাজরাকে নল দময়ন্তী পালাতে নলের পাঠ করতে দেখেননি? তাহলে জীবনের বহু ভালো জিনিসের মধ্যে একটা সেরা ভালো জিনিস হারিয়েছেন। আমি দেখেছি। সে একটা অদ্ভুত দিন আমার বাল্য জীবনে। তখন আমার বয়স হবে 12 কি 13। আমাদের গ্রামের একটি নববিবাহিতা বধূর বাপের বাড়িতে কি একটা কাজ উপলক্ষে নববধূটিকে নৌকা করে তার বাড়িতে আমাকেই রেখে আসতে হবে ঠিক হলো। পৌষ মাস, খুব শীত পড়েছে। বধূটি গ্রাম সম্পর্কে আমার গুরুজন, আমার চেয়ে 3-4 বছরের বড়ও বটে। দুজনে গল্প গুজবে সারা পথ কাটালুম। তার বাপের বাড়ি পৌঁছে আমি কিন্তু পড়লুম একটু মুশকিলে। মস্ত বড় বাড়ি। উৎসব উপলক্ষে অনেক জায়গা থেকে আত্মীয় কুটুম্বের দল এসেছে। তার মধ্যে 2টি শহর অঞ্চলের চালাক চতুর জ্যাঠা ছেলে আমার বড় অস্বস্তির কারণ হয়ে উঠল। আরও এত ছেলে থাকতে তারা আমাকেই অপ্রতিভ করে কেন যে এত আমোদ পেতে লাগলো তা আমি আজও ঠিক বুঝতে পারি না। একটি ছেলের বয়স বছর 15 হবে, রং ফর্সা, ছিপছিপে, সিল্কের পাঞ্জাবি গায়ে। নাম ছিল যতীন, নামটা এখনো মনে আছে। সে আমাকে বললে, কি বড়? আমি বললাম, মাইনর 2nd ক্লাসে পড়ি। সে বললে, বলো তো হাঁচি মাইনাস কাশি কত? প্রশ্ন শুনে আমি অবাক। বাংলা স্কুলে পড়ি, মাইনাস কথার মানে তখনও জানি নে। তাছাড়া এই কি অদ্ভুত প্রশ্ন। আমাকে চুপ করে থাকতে দেখে সে অমনি আবার জিজ্ঞাসা করলো, হবগবলিন মানে কি? আমি ইংরাজি পড়ি বটে, কিন্তু সে সুশীল ও সুবোধ, আব্দুলের গল্প, দারোয়ান ও জেলের গল্প, বড়জোর গুটি পোকা ও রেশমের কথা। সেসবের মধ্যে ওই অদ্ভুত কথাটা নেই। লজ্জায় লাল হয়ে বললুম, পারবো না। কিন্তু তাতেও আমার রেহাই নেই। ভগবান সেদিন লোক সমাজে আমাকে নিতান্ত হেয় প্রমাণিত করতেই বোধহয় যতীনকে ওদের বাড়িতে হাজির করেছিলেন। সে 2 হাতের আঙুলগুলো প্রসারিত করে আমার সামনে দেখিয়ে বললে, এতগুলো কলা যদি 1 পয়সা হয় তবে 5টি কলার দাম কত? আমি বিষণ্ণ মুখে ভাবছি ওর 2 হাতের মধ্যে কতগুলো কলা ধরতে পারে। সে খিলখিল করে হেসে উঠে বিজ্ঞের ভঙ্গিতে ঘাড় নেড়ে আমার মাইনর স্কুলে 2nd ক্লাসে অর্জিত বিদ্যার অকিঞ্চিত করত্ব প্রতিপন্ন করলে। তারপর থেকে আমি তাকে ভয় ভয়ে এড়িয়ে চলতে লাগলুম। বয়স তার আমার চেয়ে বেশিও বটে, শহর অঞ্চলে ইংরাজি স্কুলে পড়েও বটে, দরকার কি ওর সঙ্গে মিশে? তাছাড়া চৌমাথার মোড়ে দাঁড়িয়ে আমি আর কত অপমানই বা সহ্য করি। কিন্তু সে আমায় যতই জ্বালাতন করুক, জীবনে সে আমার একটা বড় উপকার করেছিল, সেজন্য আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ। সে যদু হাজরার অভিনয় আমাকে দেখিয়েছিল। সন্ধ্যার কিছু আগে সে আমায় বললে, হেই, কি জানো নাম তোমার? রাজগঞ্জের বাজারে বারোয়ারি হবে, শুনতে যাবে? রাজগঞ্জ ওখান থেকে প্রায় 2.5 ক্রোশ পথ, হেঁটেই যেতে হবে। কিন্তু যাত্রা শুনবার নামে আমি এত উত্তেজিত হয়ে উঠলাম যে এই দীর্ঘ পথ, এর সাহচর্যে অতিক্রম করবার যন্ত্রণার দিকটা
একেবারেই মনে পড়ল না। তথাপি সারা পথ যতীন ও তার দলের তারই বয়সী জন কয়েক ছোকরা অশ্লীল কথাবার্তা ও গানে আমাকে নিতান্ত উত্ত্যক্ত করে তুললে। আমি যে বাড়ির আবহাওয়ায় মানুষ, আমার বাবা মা জ্যাঠামশাই সকলেই নিতান্ত বৈষ্ণব প্রকৃতির। প্রায় আমারই বয়সী ছেলের মুখে ওরকম টপ্পা ও খেউর শুনে আমার অনভিজ্ঞ বালক মনের নীতিবোধ ক্রমাগত ব্যথা পেতে লাগলো। ওরা কিন্তু আমায় রাজগঞ্জের বাজারে পৌঁছে একেবারে রেহাই দিলে। সেই অপরিচিত জনসমুদ্রে আমায় একা ফেলে ওরা যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি কোনো সন্ধানই করতে পারলুম না। যাত্রা বোধহয় রাত্রে, তখন সবে সন্ধ্যা হয়েছে। বারোয়ারির খুব বড় আসর, অনেক ঝাড় লণ্ঠন টাঙিয়েছে। বাঁশের জাফরির গায়ে লাল নীল কাগজের মালা ও ফুল। আসরের চারিধারে রেলিং দিয়ে ঘেরা। রেলিংয়ের মধ্যে বোধহয় ভদ্রলোকদের বসবার জায়গা, বাইরে বাজে লোকদের। রাজগঞ্জের বাজারে আমি জীবনে আরো দু একবার বাবার সঙ্গে এর আগে না যে এসেছি এমন নয়, কিন্তু এখানে না আমি কাউকে চিনি না আমাকে কেউ চেনে। রেলিংয়ের ভিতরে জায়গা আমার মতো ছোট ছেলেকে কেউ দিলে না। আমিও সাহস করে তার মধ্যে ঢুকতে পারলুম না। বাইরে বাজে লোকেদের ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে ইট পেতে বসতে গেলুম, তাতেও নিস্তার নেই। বারোয়ারির মুরব্বী পক্ষের লোকেরা এসে আমাদের সে জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে বিশিষ্ট লোকেদের জন্য বেঞ্চি আনিয়ে পাতিয়ে দেয়। আবার যেখানে গিয়ে বসি সেখানেও কিছুক্ষণ পরে সেই অবস্থা। অতি কষ্টে আসরের কোণের দিকে দাঁড়াবার জায়গা কোনো মতে খুঁজে নিলুম। অন্যান্য বাজে লোকদের কি কষ্ট! তারা প্রায় চাষাভুষো লোক, প্রায় 6 ক্রোশ দূর থেকে অনেকই মহা আগ্রহে যাত্রা শুনতে এসেছে। এই শীতে তারা কোথাও বসবার জায়গা পায় না, কেউ তাদের বসবার বন্দোবস্ত করে না। স্টেশন মাস্টার বাবু, মাল বাবু, কেরানি বাবু ও পোস্টমাস্টারদের যত্ন করে বসাতে সবাই মহাব্যস্ত। যাত্রা আরম্ভ হলো। নল দময়ন্তীর পালা। একটু পরেই যদু হাজরা নল সেজে আসরে ঢুকতেই তখন হাততালির রেওয়াজ ছিল না, চারিদিকে হরিধ্বনি উঠল। অত বড় আসর মন্ত্রমুগ্ধবৎ স্থির ও নীরব হয়ে গেল। আমি যদু হাজরার নাম কখনো এর আগে শুনিনি, এই প্রথম শুনলুম। মুগ্ধ হয়ে চেয়ে রইলুম। শ্যামবর্ণ, সুপুরুষ। বয়স তখন বুঝবার ক্ষমতা হয়নি, 30ও হতে পারে, 50ও হতে পারে। কিন্তু কি কথা বলবার ভঙ্গি, কি চোখ মুখের ভাব, কি হাত পা নাড়ার ঢং! আমার 11 বৎসরের জীবনে আর কখনো অমনটি দেখিনি। ভিড়ের কষ্ট ভুলে গেলুম। কিছু খেয়ে বেরোইনি, খিদেতে পেটের মধ্যে যেন বলতায় হুল ফোটাচ্ছে, সে কথা ভুললুম। যাত্রা থেমে গেলে এত রাত্রে একা অজানা স্থানে শীতে কোথায় যাব সেসব কথাও ভুলে গেলুম। পঞ্চদেবতা পঞ্চনল রূপে দময়ন্তীর স্বয়ম্বর সভায় এসে বসেছেন। আসল নল রূপী যদু হাজরা বিস্ময় বিহ্বল দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলছেন, এ কি হেরি চৌদিকে আমার! মম সমরূপ নল চতুষ্টয়, মম সম সাজে সাজি বসিয়াছে সভা মাঝে। বুঝিতে না পারি কিবা মায়াজাল ইষ্টদেব, পুরাও বাসনা মোর, মায়াজাল ফেলো ছিন্ন করি। এমন সময় বরমালা হস্তে দময়ন্তী সভায় প্রবেশ করতেই নল বলে উঠলেন, দময়ন্তী, দময়ন্তী! মনে পড়ে হংসী মুখে আনন্দ বারতা। এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। অপর 4 জনও সঙ্গে সঙ্গে সমস্যারে বলে উঠল, দময়ন্তী, দময়ন্তী! মনে পড়ে হংসী মুখে আনন্দ বারতা। এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। প্রকৃত নলের তখন বিমূঢ় দৃষ্টি। তারপরে বনে বনে ভ্রাম্যমান রাজ্যহীন, সহায় সম্পদহীন উন্মুক্ত নলের সে কি করুণ ও মর্মস্পর্শী চিত্র! কতকাল তো হয়ে গেল। যদু হাজরার সে অপূর্ব অভিনয় আজও ভুলিনি। চোখের জল কতবার গোপনে মুছলুম সারা রাত্রির মধ্যে, পাছে আশপাশের লোক কান্না দেখতে পায়। কতবার হাঁচি আনবার ভঙ্গিতে কাপড় দিয়ে মুখ চেপে রাখলুম। যাত্রা শেষ রাত্রে ভাঙল,
কিন্তু পরদিনও আবার যাত্রা হবে শুনে আমি বাড়ি গেলুম না। একটা খাবারের দোকানে কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম। রাত্রে আবার যাত্রা হলো। শিখিধ্বজের পালা। যদু হাজরা সাজলে শিখিধ্বজ, এটা নাকি তার বিখ্যাত ভূমিকা। শিখিধ্বজের ভূমিকায় যদু হাজরা আসর মাতিয়ে পাগল করে দিল। সেই এক রাত্রের অভিনয়ের জন্যে 4-5খানা সোনা ও রূপোর মেডেল পেলে যদু হাজরা। যাত্রা ভাঙল যখন, তখন রাত বেশি নেই। আসরে একটা বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়ে সকালে একা নিজের গ্রামে ফিরে এলুম। তারপর কয়েক বছর কেটেছে। তখন আমি আরো একটু বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি। যদু হাজরার কথা প্রায় ওর মুখে শুনি। যেখানেই যাত্রা দলের কথা ওঠে সকলেই এক বাক্যে স্বীকার করে যাত্রা দলের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা যদু হাজরা। আমি কিন্তু বহুদিন যদু হাজরাকে আর দেখলুম না। এর অনেক কারণ ছিল। আমি দূরে শহরের স্কুল বোর্ডিংয়ে গেলুম। মন গেল লেখাপড়ার দিকে। ধরা বাঁধা রুটিনের মধ্যে জীবনের মুক্ত গতি বন্ধ হয়ে পড়ল। অ্যালজাবরার আঁক, জ্যামিতির এক্সট্রা, ইংরাজি ভাষার নেশা, ফুটবল, ডিবেটিং ক্লাব, খবরের কাগজ জীবনের মধ্যে নানা পরিবর্তন এনে দিলে। ছেলেবেলার মতো যে যেখানে যাত্রার নাম শুনবো সেখানেই দৌড়ে যাব, তা কে জানে 4 ক্রোশ, কে জানে 6 ক্রোশ, এমন মন ক্রমে ধীরে ধীরে বদলে যেতে লাগলো। ইচ্ছে হলেও হয়তো স্কুলের ছুটি থাকে না, স্কুলের ছুটি থাকলেও বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্ট ছাড়তে চান না, নানা উৎপাত। পাড়া গাঁয়ের ছেলে ছিলুম, থিয়েটার কাকে বলে জানতুম না। যে শহরে পড়তুম সেখানে উকিল মোক্তারদের একটা থিয়েটার ক্লাব ছিল। তারা একবার থিয়েটার করলেন, পালাটা ঠিক মনে নেই, বোধহয় প্রতাপাদিত্য। ভাষা ও ঘটনার বিন্যাসে থিয়েটারের পালা আমাকে মুগ্ধ করল। ভাবলুম যাত্রা এর চেয়ে ঢের খারাপ জিনিস। প্লটের এমন বাঁধনি তো যাত্রার পালাতে নেই। তারপর অনেকবার উকিলদের ক্লাব থিয়েটার দেখলুম। ছেলেবেলার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বাজারে যাত্রা হলো বারোয়ারির সময়, কলকাতার দল, কিন্তু তাতে আগেকার মতো আনন্দ পেলুম না। তারপর কলকাতায় এলুম। তখন নতুন মতের অভিনয় সবে কলকাতায় শুরু হয়েছে। বড় বড় বহু বিখ্যাত নটদের অভিনয় দেখবার সুযোগ জীবনে এই প্রথম ঘটল। তাদের নানা পালাতে নানা অভিনয় দেখলুম। বিলিতি ফিল্মে বিশ্ববিখ্যাত নটদের অভিনয় অনেক দিন ধরে দেখলুম। মানুষ ক্রমে ক্রমে বিজ্ঞ হয়। উকিল মোক্তারদের প্রধান অভিনেতা গুরুদাস ঘোষ, যাকে এতকাল মনে মনে কত বড় বলে ভেবে এসেছি, এখন তার কথা ভাবলে আমার হাসি পায়। আরো কয়েক বছর কেটে গেল। কলেজ থেকে বেরিয়ে চাকুরি করি। কলকাতার থিয়েটারের অভিনেতারাও তখন আমার কাছে পুরনো ও একঘেয়ে হয়ে গেছে। থিয়েটার দেখাই ছেড়ে দিয়েছি। ফিল্ম সম্বন্ধেও তাই। খুব নামজাদা অভিনেতা না থাকলে সে ছবি দেখতে যাইনি। যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি একদিন, এখন তাদের অনেকের সম্বন্ধেই মত বদলেছি। এই যখন অবস্থা, তখন কি একটা ছুটিতে বাড়ি গিয়ে শুনি দেশে বারোয়ারি। শুনলুম কলকাতা থেকে বড় যাত্রার দল আসছে। 150 টাকা এক রাত্রির জন্য নিয়েছে। এমন দল নাকি এদেশে আর কখনো আসেনি। ভালো বিলিতি ফিল্মই দেখিনি, থিয়েটার দেখাই ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলে। এই অবস্থায় রাত জেগে যাত্রা দেখবার যে বিন্দুমাত্র ইচ্ছেও মনে জাগবে না, একথা বলাই বাহুল্য। যাত্রা আবার কি দেখব? নিতান্ত বাজে জিনিস। কে কষ্ট করে এই গরমের মধ্যে লোকের ভিড়ে বসে যাত্রা দেখতে যাবে? কিন্তু বন্ধু বান্ধবেরা ছাড়লেন না। বারোয়ারির কর্তৃপক্ষেরা বিশেষ বিশেষ অনুরোধ করে গেলেন, আমার যাওয়া চাই চাই। কি করি? ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। খানিকটা দেখে না হয় উঠে এলেই হবে। নিতান্ত না যাওয়াটা ভালো দেখাবে না হয়তো, বিশেষ দেশে যখন তত বেশি যাতায়াত নেই। সন্ধ্যার সময় যাত্রা বসল। যাত্রা জিনিসটা দেখিনি অনেককাল। দেখে বুঝলুম সেকালের যাত্রা আর নেই। ঝুড়ির গান, মেডেলধারী বেহালাদারদের দীর্ঘ কসরত, এসব অতীত ইতিহাসে পরিণত হয়েছে। সলমা চুমকির কাজ করা সাজ পোশাকও আর নেই।
কলকাতার থিয়েটারের হুবহু অনুকরণ যেমন সাজ পোশাকে, তেমনি তরুণ অভিনেতাদের অভিনয়ের ঢঙেতেও। এমনকি কয়েকজন অভিনেতার বলবার ধরন, মুখভঙ্গি ও হাত পা নাড়ার কায়দা কলকাতার স্টেজের কোনো কোনো নামজাদা বিশিষ্ট অভিনেতার মতো। দেখলুম আসরের শ্রোতার দলের মধ্যে যারা তরুণ বয়স্ক, তাদের কাছে এরা পেলে ঘন ঘন হাততালি। কেউ কেউ বললে, ও কি চমৎকার নকলই করেছে কলকাতার স্টেজের অমুককে, বাস্তবিক দেখবার জিনিস বটে। এমন সময় আসরে ঢুকলো একজন মোটা কালো ও বেঁটে লোক। কিসের পার্টে তা আমার মনে নেই। লোকটির বয়স 60-এর ওপর হবে, তবে স্বাস্থ্যটা ভালো। কেউ তার বেলা একটা হাততালিও দিলে না, যদিও সে দর্শকদের খুশি করবার জন্য অনেক রকম মুখভঙ্গি করলে, অনেক হাত পা নাড়লে। আমার সঙ্গে একদল স্কুলের ছেলে বসেছিল। তাদের মধ্যে একজন বলে উঠল, এ বুড়োটাকে আবার কোথা থেকে জুটিয়েছে, দেখতে যেন একটা পিপে, অ্যাক্টিং করছে দেখ না, ঠিক যেন সং। পাশের আর একজন প্রৌঢ় ভদ্রলোক বললেন, ও এককালে খুব নামজাদা অ্যাক্টর ছিল হে, তখন তোমরা জন্মাওনি। ওর নাম যদু হাজরা। আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে চাইলুম, তারপর একবার বৃদ্ধ অভিনেতাটির দিকে চাইলুম। বাল্যদিনের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। সেই কনকনে শীতের রাত্রি, সেই শহুরের ডেপো ছেলেদের সঙ্গ, সেই তারা আমাকে ফেলে কোথায় পালালো। তারপর বাড়ি থেকে অনেক দূরে এক অপরিচিত গঞ্জের বারোয়ারি আসরে ময়রার দোকানে খাবার খেয়ে আমার সেই একা বিদেশে 2 দিন কাটানো। সে রাত্রে যার অভিনয় দেখে আমার বালক মন মুগ্ধ, বিস্মিত, উত্তেজিত হয়ে উঠেছিল, সেই যদু হাজরা এই। এক সময় তার যে ধরনের মুখভঙ্গি দেখে ও কথাবার্তার উচ্চারণ শুনে দর্শকেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠত, আজও যদু হাজরা সেই সব হুবহু করে যাচ্ছে আমার চোখের সামনে। অথচ দর্শকেরা খুশি নয় কেন? খুশি তো দূরের কথা, তাদের মধ্যে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে কেন? বসে বসে এই কথাটাই ভাবলুম। মন যেন কেমন বিষণ্ণ হয়ে উঠল। অপর লোকের কথা কি, আমারই তো যদু হাজরার হাবভাব হাস্যকর ঠেকছে। কেন এমন হয়? বাল্যদিনের সেই যাত্রার আসরে একে আমি দেখেছিলুম। এর সেই অভিনয় এখনো স্পষ্ট মনে আছে। বিশ্বাসঘাতক সেনাপতির সঙ্গে রাজার কনিষ্ঠা পত্নী ভ্রষ্টা। রাজা একদিন দুজনকে নির্জনে প্রেমালাপে নিমগ্ন দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন। কি ভেবে বললেন, মধুছন্দা, আমি প্রৌঢ়, তুমি তরুণী। এই বয়সে তোমায় বিবাহ করে ভুল করেছি। তোমায় আমি এখনো ভালোবাসি, প্রাণে মারব না। তোমরা দুজনে আমার চোখের সামনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, কিন্তু আমার রাজ্যের বাইরে আর কখনো তোমাদের মুখ না দেখি। আর ওরা ধরা পড়ে দুজনে ভয়ে ও লজ্জায় সংকুচিত হয়ে পড়েছে। রাজার সামনে এ কাজ কেমন করে করবে? হাত ধরাধরি করে কেমন করে যাবে? রাজা তলোয়ার খুলে বললেন, যাও, নইলে দুজনকেই কেটে ফেলবো। ঠিক ওইভাবেই যাও। শেষে তারা তাই করতে বাধ্য হল। রাজা স্থির দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিলেন। তারা যখন কিছু দূর চলে গিয়েছে, তখন তিনি হঠাৎ উদ্ভ্রান্তের মতো মুক্ত তলোয়ার হাতে হা 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 রবে একটা চিৎকার করে তাদের দিকে ছুটে গেলেন। সঙ্গে সঙ্গে তারাও আসরের বাইরে চলে গেল। মনে আছে, রাজা সেই চমৎকার ভঙ্গিতে তার হতাশ হা 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 রবের মধ্যে এমন একটা ট্র্যাজিক সুর ছিল, আসর শুদ্ধ দর্শককে তা বিচলিত করেছিল। আমি তখন যদিও নিতান্ত বালক, কিন্তু আমার মনে সেই দৃশ্যটি এমন গভীর দাগ দিয়েছিল যে এই এত বয়সেও তা ভুলিনি। পরের দিন যদু হাজরার সঙ্গে দেখা হলো। ওদের যেখানে বাসা দিয়েছে তার সামনে একটা টুলের ওপর বসে সে তামাক টানছে। আমি বললুম, কাল আপনার পার্ট বড় চমৎকার হয়েছে। বৃদ্ধ আগ্রহের সুরে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনার ভালো লেগেছে? বললুম, চমৎকার, এমন অনেকদিন দেখিনি।
কথাটার মধ্যে সত্যের অপলাপ ছিল। বৃদ্ধ খুব খুশি হলো। মনে হলো প্রশংসা জিনিসটা বেচারির ভাগ্যে অনেক দিন জোটেনি। আসরে কাল যখন তরুণ অভিনেতাদের বেলায় ঘন ঘন হাততালি পড়েছে, যদু হাজরার ভাগ্যে সে জায়গায় বিদ্রুপ ছাড়া আর কিছুই জোটেনি। বৃদ্ধ বললে, আপনি বোঝেন তাই আপনার ভালো লেগেছে। আর কি মশাই সেদিন আছে, এখনকার সব হয়েছে আর্ট আর্ট। সে যে কি মাথা মুন্ডু তা বুঝিনি। বউ মাস্টারের দলে ভৃগু সরকার ছিল। রাবণের পার্টে অমন অ্যাক্টও আর কেউ কখনো করবে না। আমি সেই ভৃগু সরকারের সাগরেদ, বুঝলেন। আমায় হাতে ধরে শিখিয়েছেন তিনি। মরবার সময় আমার হাত ধরে বলে গেলেন, যদু, তোমায় যা দিয়ে গেলাম তোমার জীবনে আর ভাবনা থাকবে না। আমি বললুম, এ বয়সে আপনি আর চাকুরি কেন করেন? না করে কি করি বলুন। বড় ছেলেটি উপযুক্ত হয়েছিল, আজ বছর 2 হলো কলেরা হয়ে মারা গেল। তার সংসার আমারই ওপর। নাতনিটির বিয়ে দিতে হবে আর কিছুদিন পরেই। পয়সা আগে যা রোজগার করেছি হাতে রাখতে পারিনি। এখন আর তেমন মাইনেও পাই না। 150 টাকা পর্যন্ত মাইনে পেয়েছি এক সময়। আমার জন্য অধিকারী আলাদা দুধ বন্দোবস্ত করে দিয়েছিল যখন ভূষণ দাসের দলে থাকতাম। এখন পাই 35 টাকা মাইনে। আর সতীশ বলে ওই যে ছোকরা কাল রামের পাঠ করলে, সে পায় 80 টাকা। ওরা নাকি আর্ট জানে। আপনি বলুন তো, কাল ওর পাঠ ভালো লাগলো আপনার, না আমার পাঠ আপনার ভালো লাগলো? এখনকার আমলে ওদেরই খাতির বেশি অধিকারীর কাছে। আমাদের চাকরি বজায় রাখাই কঠিন হয়েছে। মনে মনে ভেবে দেখলুম, যদু হাজরার এতদিন বেঁচে থাকাটা উচিত হয়নি। 40 বছর আগে তরুণ যদু হাজরাকে বউ মাস্টারের দলের ভৃগু সরকার যেভাবে হাত পা নাড়বার ভঙ্গি ও উচ্চারণের পদ্ধতি শিখিয়ে দিয়েছিল, বৃদ্ধ যদু হাজরা আজও যদি তা আসরে দেখাতে যায় তবে বিদ্রুপ ছাড়া আর কিছু প্রাপ্য হবে না। একথা তাকে বলি কেমন করে? কালের পরিবর্তন তো হয়েছেই। তাছাড়া তরুণ বয়সে যা মানিয়েছে, এ বয়সে তা কি আর সাজে? এই ঘটনার বছর 5-6 পরে নেবুতলার গলি দিয়ে যাচ্ছি। একটা বেনেতি মশলার দোকানে দেখি যদু হাজরা বসে আছে। দেখেই বুঝলুম দারিদ্র্যের চরম সীমায় এসে সে ঠেকেছে। পরনে অর্ধমলিন থান, পিঠের দিকটা ছেঁড়া এক ময়লা জামা গায়ে। আমায় দেখে সে চিনতে পারলে না। আমি ওকে খুশি করবার জন্য বললুম, আপনি চিনতে পারুন আর নাই পারুন, আপনাকে না চেনে কে? আগুন কি ছাই চেপে ঢেকে রাখা যায়? তা এখন বুঝি কলকাতায় আছেন? বৃদ্ধের চোখে জল এলো প্রশংসা শুনে। বললে, আর বাবু মশাই, আমাদের দিন ফুরিয়েছে। এই দেখুন, আজ 3টি বছর চাকুরি নেই। কোনো দলে নিতে চায় না। বলে, আপনার বয়স হয়েছে হাজরা মশাই, এ বয়সে আর আপনার চাকরি করা পোষাবে না। আসল কথা আমাদের আর চায় না। ভালো জিনিসের দিন আর নেই বাবু মশাই। এখনকার কালে সব হয়েছে মেকি। মেকির আদর এখন খাঁটি জিনিসের চেয়ে বেশি। আমার গুরু ছিলেন বউ মাস্টারের দলের ভৃগু সরকার। আজকালকার কোন বেটা একটার ভৃগু সরকারের পায়ের ধুলোর যোগ্য আছে? রাই উন্মাদিনী পালায় আয়ান ঘোষের পার্টে যে একবার ভৃগু সরকারকে দেখেছে, আরো বার কয়েক প্রশংসা করে এই ভগ্ন হৃদয় বৃদ্ধ নটকে শান্ত করলুম। জিজ্ঞাসা করে ক্রমশ জানলুম এই মশলার দোকানই বৃদ্ধের বর্তমান আশ্রয়স্থল। কাছেই গলির মধ্যে কোনো এক ঠাকুর বাড়িতে একবেলা খেতে দেয়, রাত্রে এই দোকানটাতে শুয়ে থাকে। দোকানের মালিক বোধহয় ওর জানাশোনা। কার্যোপলক্ষে গলিটা দিয়ে প্রতিদিনই যাতায়াত করি, আর ফেরবার সময় যদু হাজরার সঙ্গে একটু গল্প গুজব করি। একদিন বৃদ্ধ বললে, বাবু মশাই, একটা কথা বলবো? একদিন একটু মাংস খাওয়াবেন, কতকাল খাইনি।
একটা ভালো রেস্টুরেন্টে তাকে নিয়ে গিয়ে খাওয়ালুম। ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হলো বৃদ্ধ কতদিন ভালো জিনিস খেতে পায়নি। তারপর দুজনে একটা পার্কে গিয়ে বসলুম। রাত তখন 9টা বেজে গিয়েছে, শীতকাল, অনেকে পার্ক থেকে চলে গিয়েছে। একটা বেঞ্চে বসে বৃদ্ধ নিজের সম্বন্ধে কত কথাই বললে। কোন জমিদার কবে তাকে আদর করে ডেকে নিজের হাতে সোনার মেডেল পরিয়ে দিয়েছিলেন, তার অভিনয় দেখে কবে কোন মেয়ে তার প্রেমে পড়েছিল, হাতিবাঁধার রাজা নিজের গায়ের শাল খুলে ওর গায়ে জড়িয়ে দিয়েছিলেন। বলতে বলতে মাঝে মাঝে যেন ও অন্যমনস্ক হয়ে পড়ছে। 25 বৎসর আগের কোন তরুণী প্রেমিকার হাসিমাখা চাহনি ওর আবেশমধুর যৌবন দিনগুলির উপর স্পর্শ রেখে গিয়েছে। কে জানে সেই সব দিন, সেই সব বিস্তৃত প্রায় মুখ ও মনে আনবার চেষ্টা করছিল কিনা। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললুম, শিখিধ্বজ আর মধুছন্দার সেই অভিনয় আমার বড় ভালো লাগে। সেই যখন রাজা বললেন, তোমরা প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, সেই জায়গাটা এখনো ভুলিনি। বৃদ্ধ নট সোজা হয়ে বসল। তার চোখে যৌবনকালের সেই হারানো দীপ্তি যেন ফিরে এলো। বললে, ওহ, সে কতকাল আগেকার কথা যে। ও পালা গিয়েছি প্রসন্ন নিয়োগীর দলে থাকতে। দেখবেন, করে দেখাবো। আমি উৎসাহের সঙ্গে বললুম, মনে আছে আপনার? দেখান না। ভাগ্যে পার্কে তখন বিশেষ কেউ ছিল না। বৃদ্ধ উঠে দাঁড়ালো। আমি হলুম মধুছন্দা। ও নিজের পার্ট বলে যেতে লাগলো। দেখলুম কিছুই বলেনি। শেষে আমার দিকে ফিরে জলদ গম্ভীর সুরে বললে, যাও মধুছন্দা, তোমরা দুজনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও। তারপর আমি কয়েক পা এগিয়ে যেতেই বৃদ্ধ তার সেই পুরনো ট্র্যাজিক সুরে হা 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 করে আমার দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে এল। সত্যি কি অপূর্ব সে সুর, কি অপূর্ব ভঙ্গি। ভগ্ন হৃদয় বৃদ্ধ নট তার জীবনের সমস্ত ট্র্যাজেডি ওর মধ্যে ঢেলে দিলে। যেন সত্যই ও ভগ্ন হৃদয় প্রৌঢ় রাজা শিখিধ্বজ, অবিশ্বাসিনী মধুছন্দা ওকে উপেক্ষা করে তার তরুণ প্রেমিকের সঙ্গে হাত ধরাধরি করে চলে গেল। অল্প কয়েক মুহূর্তের জন্য বৃদ্ধ যদু হাজরা 30 বছর আগেকার তরুণ নট যদু হাজরাকেও ছাড়িয়ে গেল। এই যদু হাজরার শেষ অভিনয়। এর মাসখানেক পরে একদিন নেবুতলায় সেই মশলার দোকানটাতে খোঁজ করতে গিয়ে শুনলুম সে মারা গিয়েছে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরেকটি অনন্য সাধারণ গল্প, যদু হাজরা ও শিখিধ্বজ। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।